আমিরুল ইসলাম আজ খুবই চিন্তিত। সে কি জীবনে কত বড় ভুল করে ফেলেছে। সেই ভুলের মাসুল এখন তাকে দিতে হবে। যে ভাই বোনের কথায় আজকে তার স্ত্রীকে ডিভোর্স দিছে, তারা তো কেউ আজ তার পাশে নেই। সবাই সবার মতো ভালো আছে। আমিরুল ইসলামের কথা শেষ হলে সবাই তাদের নিজ নিজ ফ্ল্যাটে চলে যায়। একাকিত্বের মাঝে নিজেকে আজ উপলব্ধি করেছে আমিরুল ইসলাম। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া তার জীবনের চরম বিপর্যয় ডেকে এনেছে। যাকে আগলে রেখে এতটা বছর পার করছে, সেই ছেলে আজ তার শত্রু হয়ে দাঁড়িয়েছে মায়ের পক্ষ নিয়ে। এই ভয়ের কারণে সে বাংলাদেশে আসতে চায়নি, কিন্তু তাই সত্যি হলো। সে তার মাকে খুঁজতে গিয়েছে। যদি তার মাকে পায় তাহলে তো ভালো, না পেলে যদি সুফিয়া বেগম মারা যায় তখন কি সিয়াদ ক্ষমা করবে তাকে? ভাবতে ভাবতে মাথায় চাপ দিচ্ছে, সমস্ত টেনশন হয়ে প্রেশার হাই হয়ে গেছে। ছোটো বোন রুমাকে ডেকে বলল, তাড়াতাড়ি আমার মাথায় পানি দে। রফিক মিয়াকে বলল আমার জন্য প্রেশারের মেডিসিন নিয়ে আসতে। রুমা আক্তার ভাইকে মাথায় পানি দিয়ে বিছানায় নিয়ে শুইয়ে দিলেন। তারপর রফিক মিয়াকে বললেন মেডিসিন নিয়ে আসতে। রফিক মিয়া জলদি চলে গেলেন মেডিসিন ফার্মেসিতে। অবন্তী তার মামার কাছে বসে মাথায় হাত বুলে দিচ্ছেন। আমিরুল ইসলামের দু চোখ দিয়ে টপাটপ পানি পড়ছে। মামা কাঁদবেন না, দোয়া করবেন সিরাত ভাই যেন তার মাকে খুঁজে পায়। যা ভুল তো করার করেছেন। আমারও মনে হয় মামি নির্দোষ ছিল। এখানে আমার আব্বুর ষড়যন্ত্র ছিল। আপনি যদি ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতেন এরকমটা হতো না। আজকে স্ত্রী সন্তান নিয়ে সুখের সংসারে থাকতো আপনার। এখন দেখুন আপনার ছেলে আপনাকেই ঘৃণা করতেছে। সব কিছুর মিলে দোষী আপনাকেই ভাবতেছে। সত্যি আপনি কি মামিকে ভালোবেসে বিয়ে করছিলেন? যদি তাই হয় কেন তাকে বিশ্বাস করলেন না? আপনি তো জানতেন মামির চরিত্র কেমন। দেশে এসে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতেন। কিছুদিন সময় নিতেন, তাহলে দেখতেন সত্যিটা বের হয়ে আসতো। এখন আফসোস করে আর কি হবে? টেনশন করেন না। আল্লাহ যা করবে ভালোর জন্য করবেন। প্রত্যেকটা মানুষের অপরাধের শাস্তি আল্লাহ দিয়ে থাকেন। আপনি যদি অপরাধ করে থাকেন তার শাস্তি পাবেন। আমার বাবা মা পরিবারের লোকেরা যদি অপরাধ করে থাকে, আল্লাহ কাউকে ছাড় দিবে না, দুদিন আগে বা দুদিন পরে। মানুষ মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, তারা বোঝে না এর শাস্তি একদিন না একদিন হবে। মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া অনেক বড় অন্যায়। এটার শাস্তি হয় অনেক কঠিন। অবন্তীর কথা শুনে আমিরুল ইসলাম বলে, মা তুমি আমার ছেলেকে বুঝিও। আমি তখন পরিবারের কথায় আর রাগের মধ্যে তার মাকে ডিভোর্স দেই এবং তাকে রেখে সুফিয়াকে তাড়িয়ে দেয়। সে যেন আমাকে ছেড়ে না যায়। আমি তো তাকে অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে তাকে ভালোবাসি। সে আমাকে ছেড়ে চলে গেলে আমি কী নিয়ে থাকবো? প্লিজ মা তুমি তাকে বুঝিও। মামা এখন আপনি টেনশন করবেন না। সিরাত ভাই বাসায় ফিরুক, তার সাথে পরে কথা বলা যাবে। আমি চাচ্ছি মাম্মিকে সে যেন খুঁজে পায়। আল্লাহ যেন তাদের মা ছেলেকে দেখা করিয়ে দেয়। আর চক্রান্তের পিছনে যার হাত থাকুক, সেই চক্রান্তকারী যেন সবার সামনে নিয়ে আসে, তাদের কঠিন শাস্তি হয়। সে যদি আমার বাবা মা হয়, তাদের শাস্তি হোক, আমি এটাই চাইছি। সে ঢাকা এয়ারপোর্টে এসে চারপাশটা অনেক খোঁজাখুঁজি করে, যে কোনো পাগল মহিলাকে দেখে বিচক্ষণের মতো তার সারা শরীর অবকলন করছে। তার মায়ের বর্ণনা অনুযায়ী সেরকম কাউকে খুঁজে পাচ্ছে না। সারাদিন এয়ারপোর্টের আশেপাশে খুঁজে ক্লান্ত হয়ে হোটেলে আসলো। খুব খিদে পেয়েছে। খাবার খেয়ে হোটেল রুম নিয়ে বিশ্রাম করলো সিরাত। রাত 9টার দিকে আবারও বের হলো খুঁজতে। রাত 1টা পর্যন্ত খুঁজে হোটেল রুমে আসলো, তেমন কাউকে পেল না, যেমনটা তার মামা বলেছিল। সিরাতের মনে হাজারো প্রশ্ন। সে কি তার মাকে খুঁজে পাবে না? এতটা বছর কি বেঁচে আছে, নাকি আগেই মারা গেছে? মারা গেছে ভাবতে খুব কষ্ট হচ্ছে তার। আল্লাহর কাছে প্রার্থনা করছে তার মায়ের সঙ্গে যেন তার দেখা হয়, মাকে যেন জড়িয়ে ধরতে পারে, বলতে পারে, মা তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া এতটা বছর আমি ভালো ছিলাম না। অনেক ভালোবাসি তোমাকে। না ঘুমিয়ে অনেক চিন্তা ভাবনা করে রাত পার করলো সিরাত। রাতে অনেকবার কল দিয়েছে অবন্তী। ফোন সাইলেন্ট করা ছিল, সেদিকে খেয়াল করেনি সিরাত। সকালে উঠে ফোন হাতে নিয়ে দেখে প্রায় 55টা মিস কল অবন্তীর। মেয়েটা মনে হয় সারা রাত তাকে কিছুক্ষণ পরপর কল দিয়েছে। সিরাত অবন্তীর নাম্বার কল দিল। ঘুম ঘুম চোখে রিসিভ করলো অবন্তী। তুমি রাতে কল রিসিভ করলে না? খুব টেনশন হচ্ছিল। রাত 4টা পর্যন্ত আমি তোমাকে কল দিয়েছি, তারপর ঘুমিয়ে গেলাম। এখন তোমার কলের শব্দে ঘুম ভাঙছে। রাতে কল রিসিভ করনি কেন? ফোন সাইলেন্ট করা ছিল, আমার সেদিকে খেয়াল ছিল না। টেনশনে আম্মুকে খুঁজে পাই না। মামির মতো কাউকে দেখতে পাওনি? তেমন কাউকে খুঁজে পাইনি, শুধু এয়ারপোর্ট নয়, এয়ারপোর্টের আশেপাশে দেখছি। তুমি একটা কাজ করতে পারো, আশেপাশে সেখানে আশেপাশের মানুষজন জিজ্ঞাসা করবো মামির মতো কাউকে কখনো দেখেছো কি না। মানে সেখানে অনেক দোকান আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো। ঠিক আছে, আজকে আমি মানুষজনকে জিজ্ঞাসা করব। আসলে কি জানো, এতটা বছর একটা মানুষ অবহেলায় অনাদরে পড়ে আছে, বেঁচে আছে কি না সেটাই তো আমার জানা নেই।
আগে ভেঙে পড়ো না, চেষ্টা করো। আমার মন বলছে মামিকে তুমি খুঁজে পাবা। এখন যদি না পাই, পাবনা মানসিক হসপিটালে যাব, গিয়ে দেখবো সেখানে আছে কিনা। আমি সহজে হাল ছাড়বো না। তুমি খাবার ঠিক মতো খেয়ে নিও, সুস্থ থাকবে। না হলে মামিকে খুঁজবে কীভাবে? তুমি চলে যাওয়ার পর কাল সকালে মামা সবাইকে ডেকে আবার সেই অতীতের কথা জিজ্ঞাসা করছে। মামির ঘর থেকে লোকটাকে বের হতে শুধু আব্বু দেখেছে, আর কেউ দেখেনি। এটা শোনার পর মামা তো অনেক অনুতপ্ত। বলেছে শুধু একজনের কথায় আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিলাম। তখন তো তোমরা সবাই বলেছিলে লোকটাকে বের হতে দেখেছো। মামা অনেক আপসেট হয়ে হাই প্রেশার হয়ে গেছিলো, মেডিসিন খেয়ে সুস্থ আছে। আমি তার পাশে ছিলাম। আমাকে বলল তোমাকে বুঝিয়ে বলতে, তুমি যেন তাকে ছেড়ে না যাও, তোমাকে ছাড়া সে বাঁচবে না। অবন্তী, তুমি কি তোমার মামার পক্ষ হয়ে এখন এগুলো বুঝাতে আসতো আমাকে? আমি যা বলছি তাই করব। সন্তান হারানোর কষ্ট তাকে বোঝাবো। আমার মাকে খুঁজে পাই আর না পাই, তার শাস্তি তাকে পেতেই হবে। তুমি আমাকে ভুল বুঝো না, আমি মামার পক্ষ হয়ে কথা বলছি না। তুমি কেমন আছো সেটা জানার জন্য আমি সারা রাত কল করছি। নিজেকে ঠিক রেখে মামিকে খোঁজো। ওকে, তোমার সাথে পরে কথা হবে। আমি এখন বের হবো খুঁজতে। সিরাত ফোন রেখে সুফিয়া বেগমকে খুঁজতে বের হলো। 7 দিন ঢাকা শহরে তন্ন তন্ন করে খুঁজে সুফিয়া বেগমের কোনো সন্ধান পেল না। সে সিদ্ধান্ত নিল পাবনা মানসিক হসপিটালে যাবে। আমিনুল ইসলাম বারবার সিরাতকে ফোন করে আসছে বাসায় ফেরত যেতে, কিন্তু সিরাতের কথা, আমি আমার মাকে খুঁজে বের হয়েছি, তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত বাসায় ফিরব না। আমিনুল ইসলাম বললেন, তুমি বাসায় আসো, তোমার সাথে আমিও সুফিয়াকে খুঁজতে বের হবো। তুমি তোমার মাকে দেখলেও নাও চিনতে পারো। এটা শোনার পর ভাবলো কথাটা সত্যি। তার তো ভুল হতে পারে, কিন্তু তার বাবা যদি সঙ্গে থাকে অবশ্যই সে তার মাকে চিনবে। তাই যতই রাগ থাকুক, বাবাকে সঙ্গে নিয়ে গেলে ভালো হবে। এটা ভেবে সে বাসায় ফিরে এসলো। বাসায় আসার পর সিরাত বাবার সাথে কোনো কথা বলছে না। আমিনুল ইসলাম নিজ থেকে ছেলের সাথে কথা বলার জন্য আসলেন। আমি জানি জীবনের সবচেয়ে বড় ভুলটাই আমি করেছি। এখন যদি আমাকে মেরে ফেলো, তাহলে কি সে ভুল সংশোধন হবে? আমরা বাপ ছেলে মিলে তোমার মাকে খুঁজতে পারি। আমার সাথে অভিমান করে থেকো না। তুমি আমার সাথে কথা না বলে চুপ করে থাকলে আমার খুব কষ্ট হয়। বাবা, তুমি আমাকে এভাবে কষ্ট দিও না। আমি তোমার কাছে লজ্জিত, অনুতপ্ত বাবা। কথা বলে আমার সাথে বললে সে দিনগুলো ফিরে আসবে না, যে দিনগুলো আমার মা কষ্ট পেয়েছে। মানুষের দ্বারে দ্বারে হয়তো আমাকে পাওয়ার জন্য ঘুরছে। এখন সে বেঁচে আছে কিনা, কোথায় আছে, তার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায় শাস্তি তোমরা কেন পাবে? সে তো অন্যায় না করে অন্যায় শাস্তি পেয়েছে। নিরপরাধ হয়ে অপরাধীর তকমা নিয়ে ঘুরে বেড়েছে। সবাই তাকে দেখে দুশ্চরিত্র বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর তোমরা সবাই তার সাথে অন্যায় করে শাস্তি পাবে না? এটা কীভাবে ভাবো? তোমরা অবশ্যই শাস্তি পাবে। আর যে ষড়যন্ত্রের পিছনে মূল হোতা, তাকে শাস্তি পেতে হবে, কঠিনতম শাস্তি। তাকে আমি কিছুতেই ছাড়ব না। না তাদের, না তোমাকে, কাউকে না। সিয়াত বাসায় এসে শুনে অবন্তী আসছে সিয়াতের কাছে কথা বলতে। সিয়াত কয়েকটা দিনে অনেকটা শুকিয়ে গেছে। অবন্তী তাকে বলল, তোমাকে না বলছি নিজের খেয়াল রাখতে, ঠিকমতো না খেলে শরীর কী অবস্থা করেছো তুমি। যদি সুস্থ হয়ে থাকো, মামিকে কিভাবে খুঁজবে? মামিকে খোঁজার জন্য হলে তোমাকে ঠিকমতো খেয়ে সুস্থ থাকতে হবে। কি করব বলো? আমার সবসময় এক ভাবনা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি আমার মাকে দেখতে চাই, তাকে স্পর্শ করতে চাই, তাকে জড়িয়ে ধরতে চাই। মায়ের আদর পাইনি, সে আদরটা আমি পেতে চাই। আমার মা দেখতে কেমন আমি দেখতে চাই। এগুলো ভাবতে ভাবতে আমার খাবার খেতে ইচ্ছে করে না, ক্ষুধা লাগে না। মায়ের তৃষ্ণা আমাকে পাগল করে দেয়। আমি আর মা আমার মাকে চাই অবন্তী, আমার মাকে আমি চাই। কোথায় পাবে তাকে? কোথায় গেলে তার সন্ধান পাবো? আমি পাগল হয়ে যাব তাকে না খুঁজে পেলে। আমার মা আমার জন্য যেমন পাগল হয়েছিল, আমি তার জন্য পাগল হয়ে যাচ্ছি। শান্ত হও, এরকম করো না। তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। অবন্তী সিরাতের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। সে জানে সব কিছু তার বাবার কারণে হয়েছে, তাই নিজেকে অপরাধী মনে হচ্ছে অবন্তীর। অবন্তী খাবার নিয়ে এসে সিরাতকে খেতে খেতে বলছে, তুমি খাবারগুলো খাও, আমি তোমার সামনে বসে আছি, সবগুলো খাবে। দেখেছো শুকিয়ে কী হয়েছে? অল্প খেয়ে সিরাত আর খেতে চাচ্ছিল না। অনেক জোরাজোরি করে সবগুলো ভাত সিরাতকে খেতে বাধ্য করলো অবন্তী। এদিকে রফিক মিয়া খুব ভয়ে আছেন। সিরাত যেভাবে তার মাকে খুঁজে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যদি তার মাকে খুঁজে পায়, সুফিয়া তখন সবাইকে বলবে তার সাথে রফিক মিয়া কী করতে চেয়েছিল। আর আমিনুল ইসলাম ডিভোর্স দেওয়ার পর সে তাকে বিয়ে করতে চেয়েছিল। এই কথাগুলো যদি পরিবারের সবাই জানতে পারে, তাহলে সে এ বাসায় থাকবে কীভাবে? কেউ তাকে ক্ষমা করবে না। রফিক মিয়া ভেতরে ভেতরে
খুব চিন্তা অনুভব করছে আর চাইছে সিরাত যেন সুফিয়া বেগমকে খুঁজে না পায়। পরদিন আমিরুল ইসলাম আর সিরাত পাবনার উদ্দেশ্যে রওনা দিল। বাবা ছেলের মধ্যে কোনো কথা নেই। আমিরুল ইসলামের ছেলের সাথে কথা বলতে চাইলে সিরাত তাকে ইগনোর করে। পাশাপাশি সিটে বসে থাকলেও সিরাত তার বাবার সাথে কথা বলছে না। এতে আমিরুল ইসলামের খুব অশান্তি লাগছে। সে কখনো ভাবতে পারেনি এত আদরের সন্তান তার সাথে এরূপ আচরণ করবে। এটাই হতো তার পাপের প্রায়শ্চিত্ত। না হলে কেন এত ভালোবাসার সন্তান তাকে কষ্ট দিবে? পাবনা হাসপাতালে এসে ডাক্তারদের সাথে কথা বলে মহিলা পেশেন্টদের দেখার অনুমতি পেলেন। সিরাত তার বাবা সবগুলো পাগল মহিলাদের ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন কোথাও সুফিয়া বেগমের সন্ধান মিলছে না। ছেলেকে বলল, এখানে তোমার মা নেই, তাকে আমি দেখলে চিনতে পারতাম। বাংলাদেশের ভিতরে আরও বেসরকারি মানসিক হসপিটাল আছে, আমরা সেখানে তার খোঁজ করি। কোনো হসপিটাল বাদ দেওয়া যাবে না। তুমি অধৈর্য হইও না। তোমার মা যদি বেঁচে থাকে অবশ্যই আমরা তাকে পাবো। ছেলেদের খুব কষ্ট হচ্ছে, ভাবছিল এখানে এসে হয়তো তার মাকে পাওয়া যাবে। অনেক বেসরকারি হসপিটালে খোঁজা হলো সুফিয়া বেগমকে। সিরাত তার ফেসবুক আইডি তার মায়ের বর্ণনা দিয়ে পোস্ট আপলোড দিয়েছে। ময়মনসিংহ থেকে এক ব্যক্তি ইনবক্সে মেসেজ বলেছে তার বর্ণনা যে একজন মানসিক রোগী তার নিরাময় কেন্দ্রে আছে। সিরাতুল আমিনুল ইসলাম সেখানে যাচ্ছে। সিরাত অধীর আগ্রহে অপেক্ষা করছে বাস এসে ময়মনসিংহ পৌঁছাবে। অপেক্ষার সময় পার হতে চলেও সিরাত আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছে এখানে সে যেন তার মাকে খুঁজে পায়। যতই ময়মনসিংহ কাছাকাছি আসছে ততই তার হার্টবিট বেড়ে চলছে। ময়মনসিংহ বাস স্টেশনে নেমে সিএনজি নেওয়া হলো ফুলপুর যাওয়ার উদ্দেশ্যে। মানসিক নিরাময় কেন্দ্র ফুলপুরে অবস্থিত। সময় যেন পার হতে চাচ্ছে না। মনে হচ্ছে অনন্তকাল ধরে সে যাত্রা করছে। অবশেষে যাত্রার সমাপ্তি হলো। মানসিক নিরাময় কেন্দ্রের সামনে আসছে সিরাত আমিনুল ইসলাম। আগে থেকে নিজামুদ্দিনের সাথে কথা ছিল আজকে তারা আসবে। নিজামুদ্দিন তাদেরকে নিরাময় কেন্দ্রের ভেতর নিয়ে গেল। আমাদের এখানে অনেক মানসিক রোগী ছিল, আস্তে আস্তে সবাই ভালো হয়ে পরিবারের কাছে ফিরে গেছে। আবার একজন আছে মারা গেছে। এখন আমাদের এখানে 25 জন রোগী আছে। মারা গিয়েছে শুনে সিরাত আমিনুল ইসলামের দুজনের মন খারাপ হয়ে গেল। আসুন, ওই যে এক মহিলা, একে দেখুন, আপনার বর্ণনা অনুযায়ী তার সাথে অনেকটা মিল, তাই আমি আপনাকে নক দিছি। আমিনুল ইসলাম অবাক নয়নে তাকিয়েছে মহিলাটির দিকে। তার পরিচিত মনে হচ্ছে। তাহলে কি এই তার স্ত্রী সুফিয়া? এটা ভেবে সে অনেকটা কাছাকাছি গেল মহিলাটির। আমিনুল ইসলাম নিজামুদ্দিনকে বলল, হাতের কবজির উপর কাটা দাগ ছিল, সেটা একটু দেখান তো। আমাকে দেখে তিনি ভয় পাচ্ছেন। নিজামুদ্দিন অনেক বছর ধরে সবার দেখাশোনা করেন, তাই নিজামকে দেখে কোনো মানসিক রোগীরা ভয় পায় না, ভাবে সে তাদের মতোই একজন। কবজির উপরে কাটা দাগ দেখে এবং গালের তিলটা ভালোভাবে খেয়াল করে আমিনুল ইসলাম সিরাতকে বললেন, এটাই তোমার মা। কী মানুষ, কি হয়েছে, কিভাবে চিনব? ফর্সা, গায়ের রং কালো হয়েছে, স্বাস্থ্যবান ছিল, এখন শরীরে হাড্ডি ছাড়া কিছুই নেই। সে তার মাকে ধরতে গেলে সুফিয়া বেগম অনেকটা দূরে সরে গিয়ে বলেন, কে তোমরা? আমার কাছে কি চাও? আমার ছেলেকে এনে দাও। আম্মু, আমি তোমার ছেলে, আমি তোমার সেই ছোট্ট সিরাত। এতটা বছর অনেক বড় হয়ে গেছে আম্মু, তোমাকে আমি খুঁজে পেয়েছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সিরাতের মুখে কথা শুনে সুফিয়া বেগম মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, না না, তুমি আমার ছেলে না। আমার ছেলে অনেক ছোট, তার বাবা তাকে নিয়ে আমেরিকায় চলে গেছে। আমি আমেরিকা যাব, তোমরা আমাকে আমেরিকায় নিয়ে যাবে? এই লোকগুলো আমাকে আমেরিকাতে যেতে দেয় না। আমি তাদেরকে বলেছি আমার ছেলে আমেরিকায় থাকে। এরা সবাই বলে আমাকে নিয়ে যাবে। কতদিন হয়ে গেল এখনও নিয়ে যাচ্ছে না। সে বলে, আমি তোমাকে নিয়ে যাব। তুমি আমেরিকায় যাবে? হ্যাঁ যাব। সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো। বলতে বলতে সুফিয়া বেগম কান্না করে দিল। নিজামুদ্দিন আমিনুল ইসলামকে বললেন, কিছু কাগজপত্র সই করে আপনারা তাকে নিয়ে যেতে পারেন। আশা করি ভালো চিকিৎসা পেলে আপনার স্ত্রী ভালো হয়ে যাবে। আমাদের এখানে তেমন চিকিৎসা দিতে পারিনি, বুঝেনি তো, এই গ্রামের ভিতর সরকারি কোনো অনুদান পাই না। নিজ খরচায় যেটুকু করতে পারি সেটুকু করতে চেষ্টা করি। সিরাত নিজামুদ্দিনকে অনেক কৃতজ্ঞতা জানালো। বললেন, আপনি যদি আমার আম্মুকে এখানে নিয়ে না আসতেন, এতদিনে কোথায় না কোথাও পড়ে থাকতো। আপনি যা করেছেন আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। আমি চাইব আপনার এই নিরাময় কেন্দ্রে আর্থিক সাহায্য করতে। আমি যতদিন বেঁচে আছি অসহায় মানসিক রোগীদের জন্য কিছু একটা করতে চাই। আপনি একটা প্রাইভেট কার ভাড়া করে দেন, আম্মুকে নিয়ে ঢাকায় যাব, সেখানে মানসিক হসপিটালে ভর্তি করব। দেখি ডাক্তাররা কী বলেন, প্রয়োজনে ইন্ডিয়াতে নিয়ে যাব। আপনার মতো ছেলে যেন প্রতিটি মায়ের গর্ভে জন্মায়। আপনি এত বছর আমেরিকা থেকে এসে মাকে কত চেষ্টা করে খুঁজে বের করলেন। আর অনেক ছেলে আছে মাকে নিজ ইচ্ছায় বৃদ্ধাশ্রমে রেখে আসে। আল্লাহ আপনার মাকে ভালো করুক, তিনি যেন আপনার সাথে জীবনের বাকি সময়ে সুখী হতে পারেন, এই দোয়া করি। প্রাইভেট কারে করে সিরাত
তার মাকে ঢাকার স্বনামধন্য একটা মানসিক হসপিটালে এনে ভর্তি করালেন। সুফিয়া বেগমকে খুঁজে পেয়েছে এ খবর আমিনুল ইসলাম বাসায় সবাই জেনে গেছে। ঢাকায় আসছে সুফিয়া বেগমকে দেখতে। শুধু আসেনি রফিক মিয়া, সে খুব ভয়ে আছে সুফিয়া বেগমের যদি স্মৃতিশক্তি ফিরে আসে এবং তার সাথে করা নোংরামির কথাগুলো সবার সামনে বলে কি হবে তার। সুফিয়া বেগমকে দেখে কেউ ঠিকমতো চিনতে পারছে না কেমন ছিল আর কেমন হয়েছে। মানুষের কারণে পরিস্থিতির কারণে মানুষের সৌন্দর্য বদলি হয়। অনাদর অবহেলায় থেকে মানুষটার বয়সটা অনেক বেশি মনে হচ্ছে। 52 বছর বয়সী সুফিয়া বেগমকে দেখে মনে হচ্ছে 70 বছর বয়সী বৃদ্ধা। পরিবারের সবাইকে দেখে চলে আসছে, কিন্তু অবন্তী থেকে গেল হসপিটালে। রুমা আক্তার অনেক জোরাজোর করলো বাসায় ফিরে আসার জন্য। সে তার মাকে বলল, মামির কাছে একজন মেয়ে মানুষ দরকার। মামা আর সিরাত ভাই তারা সব কাজ করতে পারবে না, আমি মামির দেখাশোনা করব। রুমা আক্তার বারবার বললেন, তোর বাবা কিন্তু রাগ করবে। অবন্তী জানিয়ে দিল, তিনি রাগ করলে আমার কিছু যায় আসে না, আমি তাকে বাবা মনে করি না। রুমা আক্তার অবন্তীর কথা শুনে মেয়েকে আর কিছু না বলে সেখান থেকে চলে আসেন। বুঝতে পারলেন মেয়ের সাথে বাড়াবাড়ি করে লাভ হবে না, বরং সবার সামনে অপমানিত হতে হবে। সবাই বাসায় আসলে রুমা আক্তার রহিম মেয়েকে বললেন, ভাবিকে দেখতে সবাই গেল, তুমি গেলে না? তোমাকে দেখেছি কয়েকদিন ধরে চিন্তায় আছে, ব্যাপারটা কি আমাকে বলো। আরে কি বলবো, আমি কেন চিন্তায় থাকবো, ব্যবসা ভালো যাচ্ছে না, তাই নিয়ে মনটা খারাপ। অবন্তী কোথায়, সে আসেনি? না, তাকে আসতে বললাম, বললো মামিকে দেখাশোনার জন্য আমি থেকে যাব। জোর করলাম, তা আসলো না। মেয়েটা খুব বার বেড়েছে, এমন তো ছিল না। সে দেশে আসার পর থেকে মেয়েটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের মুখে মুখে তর্ক করে। ছেলেটা আসলো একটা শয়তান, আমার মেয়েকে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়েছে। সে কেন অবন্তীকে আমাদের বিরুদ্ধে উস্কে দিবে, এতে তার কী লাভ? লাভ লোকসান বুঝি না। সিরাত মনে করে আমাদের জন্য তার মা বাড়ি ছাড়া, সেটার প্রতিশোধ নিতে আমাদের মেয়েকে আমাদের বিরুদ্ধে দাঁড় করেছে। কথায় বলে না, চোরের মন পুলিশ পুলিশ। রফিক মিয়ার মনে এখন ভয় ঢুকে গেছে। আস্তে আস্তে তার চক্রান্ত কথা প্রকাশ পাবে, এই ভয়ে সে সবসময় অস্থির থাকে। সুফিয়া বেগম হসপিটালে ভর্তি করার পর তাকে সিটি স্ক্যান করা হলো আর অন্যান্য পরীক্ষাগুলো করা হলো। ডাক্তার মুস্তাক আহমেদ সিরাতকে বললেন, আপনার মায়ের সমস্ত রিপোর্ট আমি ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, তার বড় কোনো প্রবলেম নেই। আশা করছি কিছুদিন চিকিৎসা করলে তিনি ভালো হয়ে যাবেন। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি চাইলে অতি দ্রুত আপনার মা আপনার আবার স্বাভাবিক জীবনে ফিরবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে ভালো চিকিৎসা দিতে। 1 মাস পর দিল্লি থেকে আমাদের এখানে মানসিক বিশেষজ্ঞ ডাক্তার আসে, তার সাথে পরামর্শ করে আমরা চিকিৎসা দেব। ডাক্তারের আশ্বাস শুনে সিরাতের মন অনেকটা শান্ত হলো। নিশ্চয় আল্লাহ তার মাকে সুস্থ করে দেবেন, সে এই বিশ্বাস রাখে। আর মনে মনে নিয়ত করলো তার নিয়মিত নামাজ পড়া দরকার। আমেরিকার মতো দেশে থেকে ধর্মের প্রতি উদাসীন ছিল, এখন সেই ভুলটা করতে চাচ্ছে না। আল্লাহ তার মাকে ফিরিয়ে দিয়েছেন, আল্লাহর সান্নিধ্যে তার অবশ্যই যেতে হবে। ডাক্তারের কথা শোনার পর হসপিটালের কাছে মসজিদ আছে, সেখানে গিয়ে এলেন নামাজ পড়তে। আল্লাহর কাছে আর্জি করলেন আল্লাহ যেন তাড়াতাড়ি তার মাকে ভালো করে দেয় এবং তার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে যেন লোকের সামনে নিয়ে আসে। সে নামাজ পড়ে সিরাত আমিনুল ইসলামকে বলল, তুমি এখন বাসায় যেতে পারো। আম্মু এখানে ভর্তি আছে, তার চিকিৎসা ঠিকঠাকভাবে চলছে। আমি আছি, অবন্তী আছে, তোমার আর থাকার দরকার নেই। তুমি তোমার ব্যবসা সামলাও। যে আমার ব্যবসা করার মন মানসিকতা নেই, আমি এখানে থাকতে চাচ্ছি তোমাদের সাথে। বাসায় গেলে মন এখানে পড়ে থাকবে। পাপা, আমি চাচ্ছি না তুমি এখানে থাকো। আমি যখন আমার মাকে দেখি তখন মনে হয় এর অবস্থার পিছনে তুমি দেয়, তাই তোমাকে আমি সহ্য করতে পারছি না। তুমি আমার জন্মদাতা পিতা, আমি চাই না তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতে। তবু কেন জানি ইচ্ছে করে তোমার সাথে খুব বাজে বিহেভ করি, নিজেকে খুব কন্ট্রোল করে রাখতে চাইছি। তুমি আমার সামনে থেকো না, প্লিজ চলে যাও। আমিরুল ইসলাম বুঝতে পারছে জোর করে কাজ হবে না, সিরাজ যখন বলছে তাকে চলে যেতে হবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি ভালোভাবে থেকো। আর কখন কী হয় আমি কল করলে আমাকে জানিও। বাবা, তোমার মাকে কিন্তু আমি ভালোবেসে বিয়ে করছিলাম। জানি না আমার কি হয়েছিল, আমি এত বড় ভুল সিদ্ধান্ত কেন নিয়েছিলাম। একটা কথা মনে রাখো, তোমার মাকে যদি ভালো না বাসতাম এতদিন তার জায়গায় অন্যজনকে নিয়ে দিতাম। আমার জীবনে অনেক মেয়ে আসতে চেয়েছিল, আমি কাউকে স্ত্রী হিসাবে তোমার মায়ের স্থান দিতে পারিনি। স্বীকার করি আমি ভুল করেছি। এখন যদি আমি মরে যাই তবুও সেই ভুল সংশোধন হবে না। যা হবার হয়েছে, পারলে আমাকে মন থেকে ক্ষমা করে দিও। সিরাত কোনো উত্তর দিল না আমিরুল ইসলামের কথায়। তাই আমিরুল ইসলাম সুফিয়ার কেবিনে গেলেন। তাকে এক নজর দেখে অবন্তীকে বললেন, তোমার মামির খেয়াল রাখো, আমি চলে যাচ্ছি। সে চাচ্ছে না আমি এখানে থেকে। শেষ ভাই যখন চাচ্ছেই না, তাহলে আপনি চলে যান। আমরা দুজন আছি, মামিকে দেখে রাখতে পারবো। আপনার দরকার হলে আপনাকে জানাবো, তখন চলে আসেন। আমিরুল ইসলাম বাসায় ফিরে যাবার পর রফিক মিয়া তাকে বললেন, অবন্তী আসলো না কেন? কয়েকদিন পর তার ইয়ার চেঞ্জ পরীক্ষা, লেখাপড়া করতে হবে না? অবন্তী কেন আসে না সেটা তাকে জিজ্ঞাসা করো, আমি তো জানি না। তুমি তাকে ফোন করতে পারো না? অবশ্যই ফোন করতে পারি, কিন্তু
মেয়ে তো আমার কথা শুনছে না। তোমার মেয়ে যদি তোমার কথা না শুনে আর কার কথা শুনবে? তার ইচ্ছে হচ্ছে সেখানে থাকার থাকুক। আপনি এটা কি বলছেন? ইচ্ছে হলে হবে লেখাপড়া বাদ দিয়ে? তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসা করো, কেউ তাকে জোর করে সেখানে রাখেনি। রফিক মিয়া কল করে খুব রাগারাগি বললেন অবন্তীর সাথে। অবন্তী রফিক মিয়াকে জানিয়ে দিল, আমি এখন আসছি না। ইয়ার চেঞ্জ পরীক্ষা দরকার হলে এই বছর আমি পরীক্ষা দেবো না, সামনের বছর দেবো। রফিক মিয়া বুঝতে পারছেন না অবন্তী কেন এত বাড়াবাড়ি করছেন। সে যে ঢাকায় যাবে সে সাহস পাচ্ছে না। সুপ্রিয়া বেগমের সামনে যেতে ভয় হচ্ছে। সে মার্কেটে গিয়ে অবন্তীর জন্য 4টা 3 পিস কিনলো আর নিত্য প্রয়োজনে যা যা কিছু লাগে সব আনলো। এখানে থাকতে হবে অনেক দিন। অবন্তী এখানে থাকছে, কোনো জামা কাপড় আনেনি। সুপ্রিয়া বেগম ঘুমের মেডিসিন দিয়ে রাখা হয়েছে বেশিরভাগ সময়। যখন সজাগ থাকে সিরাতকে দেখে বলে, আমাকে আমেরিকায় নিয়ে যাও আমার ছেলের কাছে। তুমি না কথা দিয়েছিলে আমার ছেলের কাছে নিয়ে যাবে, তাহলে এখানে রাখছো কেন আমাকে? সিরাত তাকে বলে, তুমি তো অসুস্থ, সুস্থ হলে তোমাকে নিয়ে যাব, তখন তোমার ছেলেকে চিনতে পারবা। সুপ্রিয়া বেগম বলে, আমার ছেলেকে আমি চিনতে পারবো না? পারবো, তুমি এখনই নিয়ে যাও। অবন্তীর দিকে তাকিয়ে বলে, তুমি বলে দাও এই ছেলেকে আমার সিরাতের কাছে নিয়ে যেতে। মামি, এই তো আপনার সিরাত। এখন অনেক বছর আপনার ছোট্ট সিরাত অনেক বড় হয়ে গেছে। আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখুন, আপনার মতোই। সুপ্রিয়া বেগম সিরাতের মুখের দিকে তাকিয়ে থেকে তারপর বলে, কিন্তু আমার সিরাত তো ছোট ছিল, এই ছিল অনেক বড়। আমার ছেলে অনেক বড় হলো কিভাবে? এটা আমার ছেলে নেই। আম্মু, আমি তোমার ছেলে, আমি তোমার সিরাত। সিরাতের কথা শুনে সুপ্রিয়া বেগম কী যেন ভাবতে থাকে। ভাবতে ভাবতে বলে, সেটা কিভাবে সম্ভব? আমার ছোট ছেলে ছিল, ঠিক মতো কথা বলতে পারে না। তুমি কত বড়, এটা আমি বিশ্বাস করি না। তোমরা আমাকে মিথ্যে বলছো। তখন অবন্তী আর সিরাত চুপ করে থাকে। সুপ্রিয়া বেগম বিড়বিড় করে একা একাই কথা বলে যায়। প্রায় 1 মাস হতে চলে। সুপ্রিয়া বেগম মানসিক হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আগের মতো অনেকটা উন্নতি হয়েছে তার মানসিক অবস্থা। এর মধ্যে রফিক মিয়া ঢাকায় গিয়েছিল অবন্তীকে নিয়ে আসতে। অবন্তী বলেছে, যতদিন না মামি ভালো হয় ততদিন আমি এখানে থাকবো। বাবা মেয়ের এক প্রকার ঝগড়া হয়ে যায়, তবুও রফিক মিয়া অবন্তীকে নিয়ে আসতে পারেনি। রফিক মিয়া মেয়েকে বলে এসেছে, আজ থেকে তুই আমার মেয়ে না। যে মেয়ে বাবা মার কথা শুনি না তেমন মেয়ের দরকার নেই। অবন্তী তার বাবাকে বলে দিছে, এটা আর নতুন কি? আমি তোমাকে বাবা বলে মনেই করি না। ঢাকার কয়েকটা ফ্যাশন হাউসে সিরাতে ইন্টারভিউ দিয়েছে। তার ইচ্ছে তার মা ভালো হলে বাবার বাসায় ফিরে যাবে না, মাকে নিয়ে ঢাকাতেই থাকবে। তাই তাকে নিজে কিছু করতে হবে। সে কারণে ফ্যাশন হাউসে তার ইন্টারভিউ দেওয়া। আমেরিকার নিউ জার্সি ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনের উপর গ্র্যাজুয়েশন করা এমন মানুষকে সব ফ্যাশন হাউসে চাইবে। 2-4টা ফ্যাশন হাউস থেকে তার চাকরি নিশ্চিত। এখন সিরাত সেখানে ভালো লাগবে, সুযোগ সুবিধা বেশি পাবে, সেখানে চাকরিটা করবে। বিডি ফ্যাশন নামে আন্তর্জাতিক মানের ফ্যাশন হাউসে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরিতে যোগ দিয়ে সিরাত ঢাকায় উত্তরা ফ্ল্যাটে ভাড়া নিলেন। সে এখন অপেক্ষা করছে তার মা সুস্থ হলে মাকে নিয়ে এখানে চলে আসবে। আমিরুল ইসলাম যখন শুনতে পেলেন তার ছেলে অন্যের ফ্যাশন হাউসে চাকরি করছে, এটা সে মানতে পারছে না। যে নিজে অনেক টাকার মালিক, গার্মেন্টসের ব্যবসা, তার অফিসে তার ছেলে এমডি হিসেবে থাকবে আর তার একমাত্র ছেলে অন্যের ফ্যাশনে চাকরি করবে, এটা কিছুতে আমিনুল ইসলাম মেনে নিতে পারছে না। ঢাকায় এসে সিরাতের সামনাসামনি হলেন। আমি এটা কি শুনলাম, তুমি নাকি বিডি ফ্যাশন হাউসে চাকরি নিয়েছো? তোমাকে কেন অন্যের ফ্যাশন হাউসে চাকরি করতে হবে? তোমার গার্মেন্টসের ব্যবসা কে দেখবে? তুমি আমার একমাত্র ছেলে হয়ে অন্যের অধীনে চাকরি করবে? তোমার অধীনে চাকরি করবে অনেক মানুষ, আর তুমি কি না অন্যের ফ্যাশন হাউসে কাজ করবে? আমি চাই তোমার মা সুস্থ হলে বাসায় নিয়ে এসে তুমি আমার সাথে বিজনেস করবে। সরি বাবা, আমি তোমার কথা রাখতে পারলাম না। কথা না রাখার প্রথমত কারণ হলো আমার মা তোমাদের ওখানে নিয়ে যাব না, আর দ্বিতীয়ত আমি আমার মাকে নিয়ে আলাদা থাকতে চাই, তোমার সাথে থাকবো না। সে দেখো, এরকম করো না, আমি ভুল করেছি, তুমি আমার ছেলে, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার মা সুস্থ হোক, তার কাছে ক্ষমা চাইবো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা এখন একসঙ্গে থাকবো। আর তোমার মাকে যে জোর করে ডিভোর্স দিয়েছিলাম সেখানে তোমার মায়ের সম্মতি ছিল না, তাই আমাদের ডিভোর্সটা হয়নি। দুজনের মতামতের ভিত্তিতে ডিভোর্স হয়। তোমার মায়ের মতের মূল্য দেয়নি, তাহলে তোমার মাকে ডিভোর্স দেওয়া হয়নি। পাপা, সেটা কি করে হয়? আমার জানার কোনো দরকার নেই। আমি তোমার সাথে থাকবো না। আমাকে নিয়ে 21 বছর তুমি ছিলে, না হয় আরও 21 বছর আমি তোমাকে ছাড়া আমার মায়ের সঙ্গে থাকলাম। যেই 21 বছরে আমার মা যে যতটা কষ্ট পেয়েছিল সেই কষ্ট তোমার বুঝতে হবে। আমি তোমাকে বোঝাতে চাই সন্তান হারানোর কষ্ট। আমির ইসলাম অনেক আকুতি মিনতি করলো, সিরাতকে বোঝাতে ব্যর্থ হলো। তার মনে হচ্ছে মরে যেতে পারলেই ভালো হতো। আত্মহত্যা করা মহাপাপ যদি না হতো আমিরুল ইসলাম আত্মহত্যার পথ বেছে নিতেন। এত আদরের ছেলে তার সাথে এরূপ ব্যবহার করবে স্বপ্নেও ভাবেনি। এটা মনে হয় তার পাপের প্রায়শ্চিত্ত। কী করা, শত কষ্ট হলো এই প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। সিরাতের অফিসে যেতে হয় সকাল 9টায়, ফিরে বিকাল 4:30টায়।
তারপর এসে হসপিটালে যায়। অবন্তী এমনভাবে সুফিয়া বেগমের খেয়াল রাখে, সিরাতের আর কোনো ভাবনা নেই। সে জানে অবন্তী মনে প্রাণে তার মাকে সুস্থ করার চেষ্টা করছে। নিজের মেয়ে মায়ের জন্য যতটুকু করে, অবন্তী তার মায়ের জন্য ততটুকু করছে। সিরাত মনে হয় অবন্তী রফিক মিয়ার মেয়ে না। এত বাবা এত নিষ্ঠুর আর নিচু মনের মানুষ, আর মেয়েটা হচ্ছে অন্যরকম। অবন্তী আছে বলে সিরাত নিশ্চিন্তে চাকরি করতে পারছে। মেয়ে তার মার জন্য অনেক করছে। হয়তো এটা কারণ হতে পারে তার বাবার জন্য আমার মায়ের এই অবস্থা। তাই অবন্তী আমার মাকে সুস্থ করতে আম্মুর সাথে রয়েছে। সিরাত মাঝে মাঝে এমনটা ভাবে। আজ শুক্রবার, জুম্মার নামাজ পর সিরাত যখন মসজিদ থেকে বের হয়, মসজিদের সামনে অসুস্থ একটা লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। সে তার পাশ দিয়ে যখন যাচ্ছিল, লোকটা তাকে দেখে বলল, বাবা আমাকে একটু সাহায্য করবো? আমি এখানে এসেছি সাহায্য পাবার আশায়। ঢাকা শহরে প্রায় সব মসজিদ ঘুরে ঘুরে সাহায্য তুলছি। আমি অসহায় মানুষ, আমাকে যদি সাহায্য করো খুব উপকার হতাম। আমার মনে হচ্ছে তুমি অনেক ভালো মানুষ, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে? আমার জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যদি অপারেশন করতে না পারি আমার পায়ের পছন্দ ধরে যাবে। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। খেতে পারি না, 2 লাখ টাকা কোথায় পাবো? 1 মাস ধরে ঘুরে ঘুরে 20,000 টাকা জমিয়েছি। আরও 1,80,000 টাকা লাগবে। এই টাকা জমাইতে আমার 1.5 বছর লেগে যাবে। ততদিনে আমার পা পচন হয়ে ক্যান্সার হয়ে আমি মরে যাব। লোকটার কথা শুনে সিরাত তাকে ধরে নিয়ে মসজিদের পাশের বেঞ্চে বসালো। সে লোকটার কাছে এসে জানতে চাইল, আপনার পায়ে কী হয়েছে দেখি, পছন্দ কোথায়? লোকটা লুঙ্গি উঁচু করে হাঁটু বের করলো। কাপড় দিয়ে বেঁধে রাখা হাঁটু দেখে বলল, 2 বছর আগে এখানে একটা ফোড়া উঠেছিল। প্রথমে এত গুরুত্ব দেয়নি, সেই ফোড়া থেকে আস্তে আস্তে ঘা হয়। অনেক চিকিৎসা করেছে, ভালো হয়নি, তাই ঢাকায় এসেছি। ডাক্তার বলেছে 3 মাসের মধ্যে অপারেশন করতে হবে, নাহলে নাকি আমাকে বাঁচানো যাবে না। 1 মাস তো চলে গেল, আর 2 মাসের মধ্যে আমি 1,80,000 টাকা কোথায় পাবো? কেন, আপনার ছেলে মেয়ে নেই? তাদেরকে বলেন টাকা জোগাড় করতে। আমার কপাল ছেলে থেকেও না থাকার মতো। 2 ছেলে আছে, তারা আমাকে ঠিকমতো খেতে পারি না, তোমাদের চিকিৎসার টাকা কোথা থেকে দেব? আপনার কি জমি জমা নেই, সেগুলো বিক্রি করে চিকিৎসা করেন? জীবনের মূল্য দেন আগে। জমি ছেলেদের নামে লিখে দিয়েছি, এখন তারা বিক্রি করতে দিবে না। বলে জমি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? তোমার বয়স হয়েছে, যতদিন হায়াত বেঁচে থাকবে, মরণ আসলে মরণ হবে। বলো বাবা, কেউ কি চায় এভাবে কষ্ট পেয়ে মরতে? আমার এখানে প্রচুর ব্যথা হয়, খুব কষ্ট করে লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে টাকা তুলি। আমার স্ত্রী, সেও আমাকে দেখতে পায় না, সেও ছেলেদের পক্ষে। এই সে জীবনে এসে বুঝতে পারছি, জীবনে যা পাপ করছি সেই পাপের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছেন। আই না, আপনি ভুল ভাবছেন। আল্লাহ মানুষকে বিপদ আপদ রোগব্যাধি দিয়ে পরীক্ষা করেন, দেখেন তার উপর মানুষ বিশ্বাস রাখে কিনা, ধৈর্য ধরেন কিনা। না বাবা, আমার মতো পাপই হয়তো এই দুনিয়ায় কম আছে। কি পাপ কি পাপ করেছি আমি? সব কিছু আমার দ্বারা সম্ভব। টাকার জন্য আমি সবই করেছি, আর এখন এই টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না। নিজের স্ত্রী সন্তান আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। চিকিৎসা করাতে ঢাকায় আসার জন্য ছেলেকে বলছিলাম, তারা আসে নাই। আমার স্ত্রী এসেছিল, আমাকে হসপিটাল রেখে আবার চলে গেছে। তাকে বলেছিলাম আমাকে মানুষের দ্বারা নিয়ে যেতে সাহায্য দিতে, সে বলল আমি পারবো না, আমাকে রেখে গ্রামে চলে গেল। কি বলেন, আপনার স্ত্রী আপনাকে রেখে চলে গেল? মানুষ এরকম হয়? এরকম একজন মানুষকে রেখে কিভাবে গেল? আপনার গ্রাম কোথায়? আমার গ্রাম নবীনগড়, গাজীপুর। কি বলেন, আপনি নবীনগড়ের? আমার গ্রামের বাড়ি তো ওখানে। তোমার গ্রামের বাড়ি নবীনগড়ে? তোমার বাবার নাম কি? নবীনগড়ে শিকদার বাড়ি চেনেন? শিকদার বাড়ির বড় ছেলে আমিনুল ইসলামের বাবা আমি। অসুস্থ ফজল উদ্দিন সিরাতকে প্রশ্ন করলেন, তুমি আমিনুরের ছেলে? আমিনুল ইসলাম শিকদার তোমার বাবা? তোমার বাবা না আমেরিকায় থাকেন, তিনি কি দেশে চলে এসেছেন? তোমরা কয় ভাই বোন? আমরা বাংলাদেশে এসেছি 1 বছর হবে। আমার কোনো ভাই বোন নেই, আমি বাবার একমাত্র সন্তান। কেন, তোমার বাবাকে দ্বিতীয় বিয়ে করেনি? দ্বিতীয় পক্ষে কোনো ছেলে মেয়ে নেই? না, তিনি আর দ্বিতীয় বিয়ে করেনি। কেন, আপনি আমার বাবার পরিচিত নাকি? ফজল উদ্দিন গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি কি যেন ভাবছেন। সিরাত তাকে জিজ্ঞাসা করলো, কী হলো বলেন চাচা, আপনি আমার বাবার পরিচিত? তোমার মায়ের নাম সুফিয়া বেগম, তুমি সুফিয়া বেগমের ছেলে তাই না? মা ছাড়া বড় হয়েছো শুধু আমার কারণে। আজকে আমার জন্য এই পরিণতি কেন জানো? সামান্য কিছু টাকার কারণে একটা নিরপরাধ মানুষকে জীবনে নষ্ট করে দিছি। কি বলছেন? আপনি কিভাবে আমার মায়ের জীবন নষ্ট করছেন? তোমার মা কি এখনও বেঁচে আছে? তাকে খুঁজে পেয়েছো? আমি আমেরিকা থেকে আসার পর অনেক খোঁজার পর মাকে খুঁজে পেয়েছি। এখন সে ঢাকা মানসিক হাসপাতাল আছে। শুনলাম তোমার মা তোমার কারণে পাগল হয়ে রাস্তায় রাস্তায় তোমাকে খুঁজে। এইসব হয়েছে আমার কারণে। আপনার কারণে কেন আমার মা অপরাধী হয়েছে সেটা যদি ক্লিয়ার করতেন তাহলে শোনো। আমি তখন তোমার ছোট ফুপা রফিক মিয়ার সাথে ব্যবসা করতাম, আমাদের মধ্যে অনেক মিল ছিল। এমন কোনো কাজ করিনি
আমরা যা বলা যাবে না। সব অন্যায় কাজ আমার দ্বারা হয়েছে। বলা গেলে আমাদের চরিত্র একদম ভালো ছিল না। রফিক মিয়ার ইচ্ছে ছিল তোমার মায়ের সাথে সম্পর্ক করতে। সে আমাকে অনেকবার বলেছিল সুফিয়াকে পছন্দ, একদিনের জন্য হলে তাকে পেতে চায়, কিন্তু তোমার মা তাকে সে সুযোগ দেয়নি। অনেক ভালো চরিত্রের ছিল তোমার মা। রফিক মিয়া সুযোগ না পেয়ে তোমার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তার ধারণা ছিল তোমার বাবা যদি তোমার মাকে ডিভোর্স দেয় সে তাকে বিয়ে করবে। একদিন নাকি তোমার মায়ের রুমে যেয়ে তাকে পালিয়ে যাবার প্রস্তাবও দেয়। তারপর তোমার মা রুম থেকে বের করে হয়ে যেতে পারে। রফিক মিয়া বলে তার সাথে রাত কাটানো। তখন তোমার মা রফিককে থাপ্পড় মারে। থাপ্পড় খাওয়ার পর আমার সাথে এসে বলে যেভাবে ওই মহিলাকে আমি হাতের মুঠে নেব, তার অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করব। আমি তাকে বললাম সেটা কীভাবে সম্ভব? সে বলল তোর একটু সহযোগিতা দরকার। তুই যদি আমাকে সাহায্য করিস সুফিয়াকে আমি হাতের মুঠে পাবো। বন্ধু হয়ে তুই আমার জন্য এই কাজটা করতে পারবি না? আমি বললাম ঠিক আছে, কি করতে হবে আমাকে বল। বন্ধু হয়ে বন্ধুর জন্য সব করতে পারি, তোকে সাহায্য করতে পারবো না। রফিক মিয়া বলল রাতের অন্ধকারে আমাকে সুফিয়া বেগমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। রাত ঠিক 2টা। তখন সে উঠে সবাইকে ডেকে দেখাবে সুফিয়া বেগমের রুম থেকে পুরুষ মানুষ বের হতে দেখেছে। আমি তখন এক বাক্যে রাজি হয়ে গেলাম। বললাম এটা তো একটা সামান্য ব্যাপার, তোর জন্য আমি এতটুকু করতে পারি। কিন্তু এটা ভেবে দেখলাম না একটা নিষ্পাপ মহিলার সংসার ভেঙে যাবে, তার দুধের শিশু এতিম হয়ে যাবে। এত পাপিষ্ঠ ছিলাম এই চিন্তাধারা মাথায় আসেনি। তার প্ল্যান অনুযায়ী আমি তাই করলাম। রাত 2টোর আগে তোমার মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। রফিক মিয়া তখন উঠে তোমার ফুপুকে ডাক দিয়েছে, তোমাকে চাচাদের ডাক দিয়েছে। তারা সবাই দেখেছে আমি তাদের বাসা থেকে বের হয়ে পালিয়ে গেছি, কিন্তু কেউ আমাকে চিনতে পারেনি। তারপর শুনেছি তোমার বাবা বিদেশ থেকে এসে তোমাকে রেখে সুফিয়াকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেন। রফিক মিয়া তখন তোমার মায়ের কাছে গিয়ে আবারও সেই প্রস্তাব দিয়েছিল। তোমার মা তখন চিন্তায় চিন্তায় পাগল প্রায় অবস্থা। রফিক মিয়ার কথায় চর থাপ্পড় মেরে সেখান থেকে চলে গিয়েছিলেন। রফিক মিয়া পারেননি তোমার মায়ের সাথে খারাপ কিছু করতে। কিছুদিন পর শুনি তোমার মা তোমার সুখে পাগল হয়ে ঢাকা চলে গেছিল। যে পাপ আমি করেছি তখন তা না করলে বুঝলেও বয়স বাড়ার সাথে সাথে উপলব্ধি করতে থাকে জীবনের সর্বোচ্চ পাপ করেছি তোমার নামে মিথ্যে নাটক করে। সেটার শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু আমি চাই তোমার মায়ের জীবনটা নষ্টের পিছনে যে ব্যক্তি মূল ষড়যন্ত্র করে তারা শাস্তি হোক। এই জন্য নির্দোষ ব্যক্তি এত বছর অপরাধ না করে শাস্তি পেয়েছে, আর সে অপরাধী হয়ে আরামায়েশে জীবনযাপন করছে, তার শাস্তি হওয়া দরকার। তার ভালো মানুষের মুখোশটা সবার সামনে উন্মোচন হওয়া দরকার। আপনি এই কথাগুলো সবার সামনে বলতে পারবেন? অবশ্যই বলতে পারবো। অন্তত সত্যি বলে মরতে পারলে কিছুটা পাপ মোচন হবে আমার। চাচা, আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো একদম সত্যি তো? দেখুন, কোনো মিথ্যে বলবে না, কারণ আমি চাই সত্যিটা সবার সামনে আসুক। আপনি যদি কোনো হিংসার বর্তবর্তী হয়ে রফিক মিয়ার নামে অপবাদ দেন সেটা কিন্তু ঠিক হবে না। এখনও ভেবে দেখুন, বয়সে প্রায় শেষ বাঁচবেন, আর কয়দিন যা সত্যি তাই প্রকাশ হবে। এর বাইরে যেন একটা কথা মিথ্যে না হয়। আমি যতই পাপী হই, আমি এটা উপলব্ধি করতে পেরেছি মিথ্যে বলে পাপ করে রেহাই পাই না, সেটা থেকে আমি রেহাই পাচ্ছি না। আমার পাপের প্রায়শ্চিত্ত করছি, তবু কি আমি মিথ্যে বলবো? শেষ বয়সে সত্যিটা বলে মরতে চাই, তাই তোমার পরিচয় পেয়ে আমি তোমার কাছে সত্যিটা বললাম। এখন তুমি যদি বিশ্বাস না করো আমি কি করব বলো? কিন্তু এটুকু বিশ্বাস রাখো, একজন মরণ পথযাত্রী মানুষ কখনো মিথ্যে বলে না। ওকে, আমি বিশ্বাস করলাম আপনি সত্যি বলছেন। তাহলে আমার সাথে নবীনগরে চলেন, সবার সামনে সত্যিটা বলবেন। তার আগে হসপিটালের ভিতরে যাই, আমার মাকে দেখুন। সে মানসিক বিকারগ্রস্ত হয়েছে, চিকিৎসাধীনে আছে। চলো, তোমার মাকে দেখব। সে মানুষটার জীবনে আমি সর্বনাশ করেছি, তাকে কখনো দেখিনি, না দেখে তার জীবন ধ্বংস করে দিয়েছি। এটা ক্ষমা আমি হয়তো পাবো না। তোমার মা তাড়াতাড়ি সুস্থ হোক, আল্লাহর কাছে এই দোয়াই করি। তিনি সুস্থ হলে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। সিরাত ফজলুদ্দিনকে নিয়ে হসপিটালে আসলো। সুপিয়া বেগম খাবার খাওয়াচ্ছিল। অবন্তী সিরাতের সাথে বৃদ্ধ লোকটাকে দেখে অবন্তী জিজ্ঞাসা করলো, কে এই লোকটা? তোমার সাথে এখানে কেন এসেছে? যার কারণে এত কিছু নাটক হয়েছে সেই লোকটা এই লোকটা। সে এদের কথা না বুঝতে পারলেও লোকটার দিকে তাকিয়ে আছে অবন্তী। সে আবার বলল, তোমার বাবা যাকে আমার মায়ের রুম থেকে বের হতে দেখেছিল সে এই লোকটা। তার মুখ থেকে শোনো কি হয়েছিল, তোমার বাবা তাকে দিয়ে কেমন অভিনয় করেছিল। ফজলুদ্দিন অবন্তীর পরিচয় দিয়ে সিয়াদকে বলল, চাচা, ওর নাম অবন্তী, আমার ফুফুতো বোন, আপনার প্রিয় বন্ধু রফিকের মেয়ে। ফজলুদ্দিন জিজ্ঞাসা করলো, তুমি রফিক মিয়ার মেয়ে? তোমার বাবা খুব খারাপ মানুষ। আমি যে ভালো তা নয়, আমিও তার সাথে মিলে নির্দোষ একটা মানুষের জীবন নষ্ট করেছি। অবন্তী সমস্ত ঘটনা বললেন ফজলুদ্দিন। অবন্তী সিরাতকে বলল, তুমি এই চাচাকে নিয়ে বাসায় যাও, সবার সামনে প্রমাণ করো সুফিয়া ম্যামের নির্দোষ, সমস্ত দোষ আমার বাবার। কি বলবো বলো? তাকে বাবা বলতে লজ্জাবোধ হচ্ছে। জন্ম দিয়েছে বলে নাম ধরে ডাকতে পারছি না, ইচ্ছে করছে তাকে
নাম ধরে ডাকতে। এত নির্লজ্জ মানুষের লাইফে এটাই প্রথম দেখা। শয়তানের হার মানবে এই লোকের চক্রান্তের কাছে। কীভাবে নাটক সাজিয়ে মামিকে জালে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু তার মনস্কামনা পূর্ণ করতে পারেনি। ধিক্কার নামে এই মানুষটাকে। তুমি এখনই এই চাচাকে নিয়ে নবীনগড়ে যাও। হসপিটাল থেকে বের হয়ে সিরাত ফজলুদ্দিনকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। দুপুরে খাওয়া হয়নি। নামাজের পরে ফজলুদ্দিনের সাথে দেখা হয়েছে। খাবার অর্ডার করলো দুজনে। সিরাত ফজলুদ্দিনকে বলল, আপনার কি খেতে ইচ্ছা করে ওয়েটারকে বলুন। বাবা, তোমার যা ইচ্ছে আমাকে খাওয়াতে পারো। মানুষ বাড়িতে চেয়ে পায় না, তাই তো খায়। তবুও আপনার যদি কিছু খেতে ইচ্ছে থাকে বলতে পারেন। ফজলুদ্দিন ওয়েটারকে বলল গরুর মাংস আর ভাত দিতে। তিনি সিরাতকে বললেন, অনেকদিন গরুর মাংস খাই না, মনের ইচ্ছে ছিল তুমি কি ভাববে তাই বলতে চাইনি। সমস্যা নেই, আপনার যা যা খেতে ইচ্ছা হয় আপনি খেয়ে নিন। দুজনে খাবার খেয়ে ঢাকা থেকে নবীনগড়ে বাস ধরলেন। সন্ধ্যার আগে সিরাত বাড়ি আসলো। তখন আমিনুল ইসলাম বাসায় ছিলেন না। রুমা আক্তার এতদিন পর ভাইয়ের ছেলেকে বাড়িতে ফিরতে দেখে খুশি হলেন, কিন্তু সাথে একজন বিদ্রোহী লোককে দেখে সিরাতকে জিজ্ঞাসা করলেন, তোমার সাথে ওই লোকটাকে চিনতে পারলাম না। রুমা আক্তার লোকটাকে দেখে বুঝতে পারছেন লোকটা অনেক গরিব। সে এদের সাথে কেন এখানে এসেছে সেটা সে ভাবতেছে। সিরাত রুমা আক্তারকে বললেন, এই মানুষটা খুব দরকারি একজন মানুষ, তাই তাকে নিয়ে এসে। আঙ্কেল কোথায়? তাকে বলবেন সন্ধ্যার পর বাসায় থাকতে। কেন বাবা, সন্ধ্যার পর কী হবে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো রুমা আক্তার। হবে অনেক কিছু, সত্যি আর মিথ্যে প্রমাণিত হবে, অপরাধী সবার সামনে আসবে। তার কথা রুমা আক্তার বুঝতে পারছেন ছেলে কি আবল তাবল বলছে, মায়ের মতো পাগল হলো নাকি। এসব ভাবতে ভাবতে সে তার ছোট ভাইয়ের বউয়ের কাছে গেল। সিরাত রুমে এসে ফ্রেশ হলেন। ফজলুদ্দিন বললেন, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি সবাইকে কল করে বলতেছি বাসায় আসতে। একে একে সবাই কল দিয়ে বাসায় আসতে বলে সিরাত। সবাই জানতে চাইল কী কারণে সন্ধ্যার পর বাসায় আসতে হবে। সিরাত কাউকে কিছু বলল না। সিরাতের বড় ফুপি আর বড় ফুপির জামাইকে আসতে বলা হলো। সিরাত বাসায় এসেছে এটা শুনে আমিনুল ইসলাম খুশি হলেন। যাক, সেটা রাগ তাহলে কমেছে, এমনটাই ভেবে তিনি তাড়াতাড়ি বাসায় চলে আসলেন। কিছুক্ষণের মধ্যে আমিনুল ইসলামের 3 ভাই বাসায় আসলেন। সবাই যখন ড্রয়িং রুমে বসে বসে আমিনুল ইসলাম ফজলুদ্দিনকে দেখে সিরাতকে বললেন, এই লোক এখানে কেন? তুমি এই লোককে কেন নিয়ে আসছো? আমিনুল ইসলাম আগের থেকে জানে ফজলুদ্দিন তেমন ভালো মানুষ না। সিরাত আগেই তার বাবাকে কিছু বলল না। সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করলো। রফিক মিয়া এখনও আসেনি, সে তার রুমে। সিরাত রুমা আক্তারকে বলল, সবাই চলে এসেছে, তোমার স্বামী কেন আসে না? তাকে নিয়ে এসো, তাকে ছাড়া তো আর কথা শুরু করা যাবে না। রুমা আক্তার রফিক মিয়াকে নিয়ে আসলেন। রফিক মিয়া বুঝতে পারছেন না কী হয়েছে সিরাতের। তার মনে সবসময় ভয় কাজ করে, এখনও ভয় পাচ্ছে। রফিক মিয়া এসে সিরাত ফজলুদ্দিনকে ডাক দেয়। ফজলুদ্দিন যখন রুমের ভিতর থেকে প্রবেশ করে সবাই স্বাভাবিক থাকলেও রফিক মিয়ার হার্টগুন বেড়ে যায়। সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। ভাবে আজ তার রক্ষা নেই। সিরাত শুধু তার মাকে খুঁজে বের করেনি, সাথে ফজলকেও খুঁজে বের করছে। সবাইকে উদ্দেশ্য করে সিরাত বলে, 21 বছর আগের ঘটনা আপনারা যা জেনেছেন সেটা আপনাদের ভুল দেখানো হয়েছে, সত্যিটা আজকে জানতে পারবেন। সিরাত কথা বলার মাঝখানে এলাকার মেয়র আর কমিশনার এসে উপস্থিত। সিরাতের মায়ের বিচারের সময় যে চেয়ারম্যান ছিল সে এখন বেঁচে নেই, তাই এলাকার মেয়র মকবুল চৌধুরী এসেছেন এবং ওয়ার্ড কমিশন সবুজ আহমেদ এসেছেন। সিরাতের মায়ের বিচারের সময় সেই মেম্বার ছিল, সেই মেম্বারের ছেলে সবুজ আহমেদ। সবার সামনে ফজলুদ্দিন রফিক মিয়ার সাজানো নাটক প্রকাশ করলেন। তার মানে কি চক্রান্ত ছিল? কী কারণে সিরাতের মায়ের নামে অপবাদ দিয়েছে, কলঙ্কিত করছে, সমস্ত কিছু সবার সামনে বললেন এবং সেও নিজে অপরাধী সেটা স্বীকার করে নিলেন। সেই নাটকের বিনিময়ে রফিক মিয়া তাকে 10,000 টাকা দিয়েছিল, এটাও বললেন সবার সামনে। এবং সেই পাপের শাস্তি হিসেবে আজকে আল্লাহ তাআলা তাকে এত বড় রোগ দিয়েছে বলে সেটাও কান্না করতে করতেই থাকলো ফজল মিয়া। রফিক মিয়া ফজলুদ্দিনের নামে, তুই আমার নামে মিথ্যে বলছিস, আমি তোকে ছাড়বো না। তুই কেন আমার নামে মিথ্যে বলছিস? তোকে আমি মেরেই ফেলবো। এটা বলে রফিক মিয়া ফজলুদ্দিনকে মারতে গেলেন। সামনে গিয়ে দাঁড়ালো আমিনুল ইসলাম। রফিক মিয়া ধরে ইচ্ছে মতো মারতে থাকলো আমিনুল ইসলাম। তোর জন্য আমার সাজানো গোছানো সংসার তছনছ হয়ে গেছে। তুই আমার বোন জামাই হয়ে এত বড় সর্বনাশ করতে পারলি? আমার শিশু বাচ্চাটাকে মা হারা করছিস কত কষ্ট করে। আমার ছেলেকে আমি মানুষ করছি, তোর কারণে আমার ছেলে এখন আমাকে ঘৃণা করে। সে মনে করে তার মায়ের সাথে যা হয়েছে তার সবচেয়ে বড় দোষ আমার। হ্যাঁ, আমি বড় অপরাধী। তোদের কথা বিশ্বাস করে যদি আমার স্ত্রীকে বিশ্বাস করতাম, আমার জীবন এমন হতো না, শুকিয়ে পাগল হতো না। সব কিছু হয়েছে তোর কারণে, তোকে আমি মেরেই ফেলবো। রুমা আক্তার আমিনুল ইসলাম হাত ধরে স্বামীকে ছাড়াতে চাইল। আমিনুল ইসলাম বোনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললেন, সে আসবে, তাকে আজকে
রফিকের মতো করে মেরে ফেলবো। মেয়র মকবুল ইসলাম আমিনুল ইসলামকে বললেন, ভাই পাগলামি করলে হবে না, আইন হাতে তুলে নেবে না, যা অন্যায় করেছে তার শাস্তি দিব। থানায় ফোন করে দিচ্ছি, পুলিশ এসে রফিক মিয়াকে ধরে নিয়ে যাবে, ফজলুদ্দিনকে ধরে নিয়ে যাবে। অপরাধ দুজন সমান, কিন্তু ফজলুদ্দিন সত্যটা বলার কারণে আদালত তার শাস্তি কম হবে। ফজলুদ্দিন ভয়ে কান্না করতে থাকলো। সিরাতকে বলল, বাবা তুমি তো জানো আমার 2 মাসের মধ্যে অপারেশন না করাতে পারলে পায়ে পছন্দ ধরবে, পুলিশ ধরে নিয়ে গেলে আমি তো সেখানেই মরে যাবো। আপনি ভাববেন না আমি আপনাকে জামিনে ছাড়িয়ে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবো, কিন্তু এখন আপনারা দুজনে অপরাধী, তাই দুজনকে জেলে যেতে হবে। রুমা আক্তার আমিনুল ইসলামের পায়ে পড়ার জোগাড়। ভাইয়া তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, সে অপরাধ করেছে, এখন তাকে জেলে দিলে কি সেটা আর ফিরে আসবে? আমিনুল ইসলাম বোনের গেলে থাপ্পড় দিয়ে বললেন, চুপ কর তুই, তোর মুখ আমি দেখতে চাই না। তোরা সবাই সেদিন আমাকে বলেছিলি সুফিয়া খারাপ, তোদের জন্য সে এত কিছু করেছে, পরিবারের সব কাজ করতো, তবুও তোদের মন পায়নি। তোরা নির্দয় মানুষ, আমিও নির্দয় ছিলাম তোদের কথা শুনে, তোদেরকে বিশ্বাস করেছিলাম। ভাবছিলাম ভাই বোন কখনো মিথ্যে বলতে পারে না। আমার মা বলেছিল সুফিয়া কখনো এমন কাজ করে না। আমার মায়ের কথা যদি সেদিন শুনতাম আমার জীবনটা এমন এলোমেলো হতো না। আমিনুল ইসলামের কথা শুনে তার 3 ভাই এবং 3 ভাইয়ের বউরা সবাই রুম থেকে বের হয়ে গেল। তারা জানায় সেদিন সুফিয়ার বিরুদ্ধে সবাই কথা বলছিল, কেউ সুফিয়াকে সাহায্য করেনি। থানা থেকে এসআই সুমন আহমেদ 4 জন কনস্টেবল নিয়ে আমিনুল ইসলামের বাসায় আসলেন। রফিক মিয়া এবং ফজলুদ্দিনকে থানায় নিয়ে গেল। আমিনুল এবং সিরাত দুজনেই থানায় গেলেন। সিরাত রফিক মিয়াকে বললেন, আপনি যদি সত্যিটা স্বীকার করেন তাহলে হয়তো কিছুটা মাপ পেতে পারেন, যদি স্বীকার না করেন কিভাবে স্বীকার করানো হয় সেই পদ্ধতি আমার জানা আছে। বাংলাদেশ পুলিশ যেদিকে টাকার জোর থাকে সেদিকে থাকে, সেটা বুঝতে পারছেন? যখন আমার মা অসহায় ছিল, আমাকে পাওয়ার জন্য পুলিশের কাছে কান্নাকাটি হচ্ছিল, পুলিশ কিন্তু আমার মাকে সাহায্য করেনি। আমার বাবা টাকা দেখে বাবার পক্ষ নিয়েছিল, নাহলে 3 বছরের বাচ্চাকে বাবা নিয়ে যেতে পারে না। সন্তান যতদিন না বড় হয় আইনত মায়ের কাছে থাকে, আইনও সেদিন টাকার কাছে মিথ্যে হয়ে গেছিল। প্রথমত রফিক মিয়া স্বীকার করতে চায় নাই। সিরাত এসআই সুমনের সাথে কথা বললে চলে আসে। এসআই সুমন লকআপের ভিতর রফিক মিয়াকে উত্তম মাধ্যম দিলেন। এই বয়সে বেশি মার সহ্য করতে পারল না রফিক মিয়া, সে বেহুশ হয়ে গেল। তখন এসআই সুমন কনস্টেবল বললেন, পানি নিয়ে আসো, মুখে পানি ঝাপটা দিয়ে ফুস ফিরাও, শয়তান বেটারে শয়তানি বের করবো। এমন খাবির শয়তানদের জন্য শত শত মানুষের সংসার ভেঙে যায়। পানি ঝাপটা পেয়ে রফিক মিয়া জ্ঞান ফিরে আসলো। এসআই সুমন আহমেদ তার সামনে চেয়ারে টেনে বসালো রফিক মিয়াকে। চাচাজি সত্যি কথা বলে দেন, আপনার বয়স হয়েছে, আমার লাঠির পিটানো আর সহ্য করতে পারবেন না। একবার জ্ঞান হারিয়েছেন, আরেকবার জ্ঞান হারালে কোমায় চলে যাবেন। আমি 10 বছর যাবত চাকরি করছি, অনেক মানুষকে দেখেছি, কে অপরাধী আর কে নিরাপদ সেটা আমি জানি। আপনি সিরাজ সাহেবের মায়ের সাথে যা করেছেন সেটা কিন্তু মিথ্যে নয়। আপনার বন্ধু ফজলুদ্দিন কোর্টে সাক্ষী দিবে। আপনি শুধু একা দেখেছিলেন সিরাতের মায়ের রুম থেকে কেউ বেরোছে, আর কেউ দেখেনি, কারণ আপনি ষড়যন্ত্রকারী প্ল্যানটা ছিল আপনার, শুধু আপনি দেখেছেন। অন্য কেউ যদি দেখতো তাহলে না হয় আপনি কিছুটা ছাড় পেতেন। সুমন আহমেদের কথা শুনে রফিক মিয়া চুপ করে আছেন। এসআই সুমন আহমেদ কনস্টেবল বললেন, তেল মাখানো লাঠি নিয়ে আসো, সেটা আর ঘা খেলে গড় গড় করে কথা বের করবে। সুমন আহমেদ এই কথা শুনে হুমকি শুনে রফিক মিয়া বললেন, হ্যাঁ ফজলুদ্দিন যা বলছে সব সত্যি। আমি চক্রান্ত করেছিলাম, সুফিয়া বেগম নামে তাকে আমার খুব পছন্দ ছিল, কিন্তু পাইনি বলে আমার মনে রাগ চলে, সেই রাগ থেকে সংসারটা তছনছ করে দিয়েছি। আমি অপরাধী, আমি পাপী, আমাকে জেলে দেন, ফাঁসিতে দেন, যা ইচ্ছা করেন। এসআই সুমন আহমেদ রফিক মিয়া স্বীকারোক্তি ডায়েরিতে নোট করে নিলেন। তারপর বললেন, আপনার শাস্তি আদালতে হবে, আমার আর কিছু করার নেই। স্বীকার করানোর দায়িত্ব ছিল, স্বীকার করেছি। আগে যদি স্বীকার করতেন আপনার গায়ে হাত তোলা লাগতো না। বয়সে মুরব্বী, হাত তুলতে খারাপ লাগে, কী করব বলেন, পেশাদারিত্বের জন্য এটুকু করতে হয়, নাহলে তো আপনাদের মতো মানুষের মুখ খুলে না। সুফিয়া বেগমের অবস্থা দিন দিন উন্নতি হতে চলেছে, সে এখন অনেকটাই শান্ত হয়েছে, ঠিকমতো খাবার খাচ্ছে, আমেরিকা যাবে, সিরাতের কাছে যাবে, এগুলো আর বলছে না। এর মধ্যে তুলি ঢাকায় আসলো সুফিয়া বেগমের সাথে দেখা করতে। তুলি আরও আগে আসতো দেখা করার জন্য, কিন্তু অনেক অসুস্থ থাকার কারণে এতদিন আসতে পারেনি। সে তার মাকে পেয়ে তুলিকে ফোন করেছিল। তুলি বলেছিল টাইফয়েড জ্বর হয়েছে, খুব অসুস্থ, সুস্থ হলে সে ঢাকা আসবে। কিছুক্ষণ আগে তুলি হসপিটাল আসছে। অবাক করা কাণ্ড, সবাইকে দেখে নাছিল, তুলিকে দেখে সুফিয়া বেগম বললেন, আমার সিরাত কোথায় তুমি জানো তো? ও, তুমি তাকে কোলে রাখতে, আমার সিরাত কি এখনোই আমেরিকায়? তুলি চিনতে পারছে, এটাই বড় কথা। আসলে সুফিয়া বেগম ধীরে ধীরে সুস্থ হয়ে গেছে। তুলিকে এত বছর দেখার পর সুফিয়া বেগমকে দেখে খুশিতে কান্নায় ভেঙে পড়ল। সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে বলল, আপা আপনি বেঁচে আছেন, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনার সাথে যে আর কখনো দেখা হবে
এটা ভাবিনি। আপনার সিরাত এখন অনেক বড় হয়ে গেছে, আগের মতো ছোট নেই। এখন তাকে কোলে নেওয়া সম্ভব নয়। তুলি বেগমের কথা শুনে সুফিয়া বেগম, সত্যি আমার সিরাত বড় হয়ে গেছে? কিন্তু এই কয়েকদিনে কীভাবে বড় হলো? তার বাবা আমার কাছ থেকে নিয়ে গেল এই কিছুদিনের মধ্যে? তুমি মিথ্যে বলছো তা না তো? অন্যজন আমার সিরাত বলবে না। আচ্ছা আপা, আপনাকে একটা কথা বলি। যখন সিরাতের 3 বছর বয়স ছিল তখন ছিল 2001 সাল। আপনি বলেছেন আপনার ছেলে 3 বছর পূর্ণ হলো, মনে আছে আপনার? হ্যাঁ, আমার মনে আছে। আমার ছেলে 3 বছর হয়েছে, মনে থাকবে না? এই তো কয়েকদিন আগের কথা। না গো আপা, কয়েকদিন আগের কথা না, তখন ছিল 2001, আর এখন 2022 সাল, অনেক আগের দিনের কথা। শুনি সুফিয়া বেগম অবাক হয়ে, কী বলছো? এখন 2022? এত বছর আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম? আমার তো মনে হচ্ছে না এই কয়েকদিন আগে আমার ছেলেকে নিয়ে গেল। এখন সিরাত এগিয়ে এসে বলল, আম্মু তোমার মানসিক ভারসাম্য হারিয়ে গেছিলো, তাই তো এই 21 বছরের মধ্যে কী হয়েছে না হয়েছে মনে নেই। তুমি 2001 সালে পড়েছ। সিরাত ঠিক বলছে আপা। সিরাতকে নিয়ে আমিনুর ভাই আমেরিকা চলে যাওয়ার পর তুমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় খুঁজে থাকতো সিরাতকে। ঢাকা এয়ারপোর্ট থেকে চলে যাও, সেখানে কিছুদিন থাকার পর একজন লোক তোমাকে ময়মনসিংহ মানসিক নিরাময় কেন্দ্রে নিয়ে যায়। এত বছর সেখানে ছিলে। কি বলছো তোমরা? আমার কিছু মনে থাকবে না? তাহলে আমার ছেলে কোথায়? আমার ছেলে কত বড়ছে? আপা, তোমার সামনে তোমার ছেলে দাঁড়িয়েছে, যে তোমাকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছে এবং এই 6 মাস ধরে হসপিটালে চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করে তুলেছে। সেহাদের দিকে তাকিয়ে সুফিয়া বেগম বললেন, আমার ছেলে এত বড় হয়েছে? আমি তো বিশ্বাস করতে পারছি না, এতটুকু ছিল। আম্মু, তুমি যদি বিশ্বাস না করো পাতো, ওই দেখো দেওয়ালে ক্যালেন্ডার, 2022 সাল, 21 বছর। তোমার ছেলের বয়স এখন 24 বছর। 24 বছর ছেলে কি এত বড় হবে না? আয়নার সামনে দাঁড়িয়ে সিরাতের চেহারা, তোমার চেহারা দেখো কত মিল। সে তোমার ছেলে। আমির ভাই তাকে নিয়ে আমেরিকা থেকে 1 বছর আগে দেশে ফিরছে। সুফিয়া বেগম সিরাতের কাছে এগিয়ে গেলে তার গাল স্পর্শ করে বলল, আমার ছেলে এত বড় হয়েছে? বলতে বলতে কান্না করলো। সিরাত তার মাকে জড়িয়ে ধরছে। সুফিয়া বেগম ছেলেকে জড়িয়ে ধরে খুব কান্না করলেন। অবন্তী আর তুলি তাদের মা ছেলের মিলন দেখে খুশিতে চোখের পানি এনে দিল। অনাদরে রফিক মিয়াকে 7 বছর কারাদণ্ড দিয়েছেন এবং ফজলুদ্দিনকে 5 বছর সশ্রম কারাদণ্ড। কিন্তু ফজলুদ্দিন গুরুতর অসুস্থতার কারণে 6 মাসের জামিন দিয়েছে তাকে। সে তাকে চিকিৎসার জন্য 1,80,000 টাকা দিয়েছেন। চিকিৎসা করে সুস্থ হওয়ার পর ফজলুদ্দিন তার শাস্তি ভোগ করছে। হসপিটালে আরও 1 মাস থাকার পর সুফিয়া বেগম পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। তাকে সিরাতের উত্তরা ফ্ল্যাটে নিয়ে যাওয়া হলো। আমিনুল ইসলাম সুফিয়াকে নিয়ে বাসায় যেতে চাচ্ছেন, কিন্তু সিরাত এক কথা, তার মাকে নিয়ে ওই বাসায় কখনো যাবে না। আমিনুল ইসলাম সুফিয়ার কাছে অনুরোধ করছিলেন তার সঙ্গে আসতে। সুফিয়া বলে দিয়েছে, আমার ছেলে যা বলবে তাই হবে। জীবনের বেশিরভাগ সময় আপনাকে ছাড়া কাটিয়েছে, এখন আপনাকে ছাড়া থাকতে কোনো অসুবিধা হবে না। বিয়ের পর থেকে ব্যবসার কাজে আপনি বিদেশে থাকতেন, তবুও কিছু বলতাম না। আপনার বাড়িতে চাকরানির মতো কাজ করতাম। তারপর কি করলেন? ভাই বোনের কথা মিথ্যে অপবাদে আমাকে তাড়িয়ে দিলেন। অন্তত আমার ছেলেটাকে আমার সঙ্গে দিয়ে দিতে পারতেন। তাকে নিয়ে চলে গেলেন। আপনাকে আমি এত সহজে কিভাবে ক্ষমা করব? আপনাকে ক্ষমা করলে পৃথিবীর অসংখ্য অপরাধী স্বামীকে ক্ষমা করা হবে, তাদের শাস্তি হওয়া দরকার। আমিনুল ইসলাম তার জীবনে আর কখনো সুখে থাকতে পারবে না। স্ত্রী সন্তানকে হারিয়ে বাকিটা জীবন তার কষ্টে কেটে যাবে। সব কিছু ঠিকঠাক। এখন অবন্তী যাচ্ছে বাসায় চলে যাবে। অবন্তী তার মামিকে বলল, মামি, এখন তো আপনি সুস্থ আছেন, আমি বাসায় চলে যাই। সামনের বছর পরীক্ষা দিতে হবে, এবছর তো দিলাম না। কিন্তু তুমি চলে গেলে আমার ভালো লাগবে না। বইপত্র নিয়ে এখানে এসো, পরীক্ষা সময় যে পরীক্ষা দিয়ে যাও। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। সিরাজ সারাদিন অফিসে থাকে, আমি একা একা কীভাবে থাকবো? শ্বেত ভাইকে বিয়ে দিয়ে বউ আসলে তার সাথে গল্প গুজব করে দিন চলে যাবে। ছেলের বউ কি আর সবার কপালে জোটে? আপনি ভালো, আপনার ছেলের বউ ভালো হবে। তোমার প্রবলেম কি? তুমি কেন চলে যেতে চাচ্ছ? দরকার হয় তোমাকে আমার ছেলের বউ করে রাখবো? সুফিয়া বেগমের কথা শুনে অবন্তী বলল, আপনি চাইলেই তো হবে না, আপনার ছেলের মতামত লাগবে। সে আমাকে কাজিন ছাড়া আর কিছুই ভাবে না। আমি বলে সে তোমাকে বিয়ে করতে রাজি হবে না? মামি, আপনি তাকে কিছুই বলবেন না। অবন্তী মনে মনে ভাবছে, আমি তাকে পছন্দ করলে কি হবে? সে আমাকে পছন্দ করে না, করলে এতদিন আমি বুঝতে পারতাম। বিকেলে সিরাত বাসায় ফিরলে অবন্তী বলল, আমি চলে যেতে চাই। এবার পরীক্ষা দেয়নি, সামনের বছর পরীক্ষা দিতে হবে, কয়েক মাস পড়ে আছে, ভালো করে পড়বো। ও আচ্ছা, তাহলে যাও। এই বছর পরীক্ষা দিতে পারলে না, আম্মুকে দেখাশোনা করলে তোমার কতটা ক্ষতি হয়ে গেলো। অবন্তী আস্তে করে বলল, ক্ষতি হলো হলো, আমি চেয়েছিলাম তোমার ভালোবাসায়, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, তাই আর এখানে থাকবো না। কবে যাবে? আমি তোমাকে দিয়ে আসবো। আমাকে দিয়ে আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো।
এটা বলে অবন্তী সিরাতের রুম থেকে বের হয়। পরের দিন যখন সিরাত অফিসে চলে গেল, অবন্তী চলে আসলো তার বাসায়। চলে আসার আগে একটা চিরকুট সিরাতের ড্রয়িং রুমে টেবিলের সামনে রেখে দিল। চিরকুটটা সিরাতের আগে সিরাতের মা দেখেছে। চিরকুটটা পরে সুপ্রিয়া বেগম তারপর সেখানে রেখে দিল। সিরাত বাসায় আসার পর ফ্রেশ হয়ে যখন ড্রেসিং টেবিলের সামনে আসলো, চিরকুটটা তার সামনে পড়ল। খুলে তাতে লেখা, আমি চলে গেলাম, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করো। আমি জানি আমার বাবার কারণে তোমার মায়ের জীবনে অনেক কষ্ট পেয়েছে। আমি অপরাধীর মেয়ে, সে হিসেবে আমি অপরাধী। তাই আমি চাইলেও তোমার ভালোবাসা পাওয়ার উপযুক্ত হতে পারবো না। মনে মনে তোমাকে ভালোবেসেছিলাম, চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো, বাট তোমার মধ্যে আমার জন্য কোনো অনুভূতি দেখতে পাইনি। কিভাবে দেখবো? তোমার চোখে তো আমি অপরাধীর মেয়ে, তাই আমাকে হয়তো তোমার ভালোবাসার সম্ভব না। আমারও ইচ্ছে করছিল না তোমাদের ছেড়ে চলে আসি, কিন্তু এভাবে আর কতদিন থাকবো, তাই চলে আসলাম। চিরকুট পরে সিরাত আর তার মাকে ডাকছে। আম্মু কোথায়? অবন্তী কখন চলে গেছে? আমাকে তো কিছু বললে না। তোকে আর কি বলে যাবে? কাল সন্ধ্যায় যখন তাকে বলেছিলে তুই তাকে যাবার অনুমতি দিছিস। আমি তাকে অনুমতি দিচ্ছি, সে এক্সাম দিব সেটা বললো। আমাদের জন্য তার লেখাপড়ার ক্ষতি করতে পারে না। এখন 1 বছর লস হয়েছে এটা ভেবে আমি বললাম কবে যাবে। সে আমাকে কিছু বলে নেই, হুট করে চলে যাবে সেটা তো বুঝতে পারিনি। অবন্তী একটা চিরকুট রেখে গেছিলো, সেটা পড়লাম। আমিও পড়ছি, মেয়েটা তোকে ভালোবাসে। আর যখন বলেছিল সে চলে যাবে, তুই তাকে মানা করতে পারতি, বলতে পারতি তাকে মিস করবি, কিছুই বলিস নাই। সে তো ভেবে নিয়েছে তাকে তুই রফিক মিয়ার মেয়ে হিসেবে অবজ্ঞা করছিস। তার বাবা যাই অপরাধ করুক, অবন্তী কিন্তু অনেক নরম মনের মানুষ। মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি চাই তুই তার কাছে ফিরে যা, তাকে ফিরিয়ে নিয়ে আয় আমার কাছে। আমি তাকে আর অবন্তীকে নিয়ে বাকিটা জীবন কাটাতে চাই। কাল সকালে তুই নবীনগরে যাবি আর অবন্তীকে সঙ্গে করে নিয়ে আসবি। আমি তোদের বিয়ে দিব। আম্মু আমি এখনই যাচ্ছি, সকাল হতে অনেক সময় লাগে। কি বলছিস তুই? এখনই যাবে? অনেক রাত আছে। হোক অনেক রাত, অসুবিধা নেই, বাসে করে যেতে পারবো। রাত 11:30 অবন্তী তার রুমে শুয়ে সিরাতের কথাই ভাবছিল। চোখ ভিজে আসলো। কেন এই ছেলেটার প্রতি এত মায়া? সে তো আমাকে ভালোবাসে না একদম ভেবে সে কান্না করে দিল। তখনই শুনতে পেল সিরাতের গলার আওয়াজ। অবন্তী ভাবলো সে হয়তো ভুল শুনছে, সিরাতকে নিয়ে এতক্ষণ ভাবনায় তো, তাই হয়তো এমন ভাবছে। অবন্তী অবাক করে দিয়ে সিরাত তার রুমের ভিতরে প্রবেশ করলো। অবন্তী ভাবতে পারছে না এত রাতে সিরাত তার কাছে এসেছে। অবন্তী তুমি আমাকে না বলে কেন চলে আসলে? আর কি বলছো? তোমার বাবা অপরাধী, সেই কারণে আমি তোমাকে অপরাধী ভাবি, তাই তোমাকে ভালোবাসতে পারবো না? এটা তোমার ভুল ধারণা। ভুল ধারণা, সত্যি সেটাই বললাম। কাল যখন বললাম চলে আসবো, তোমার রিয়াকশান কোনো দেখলাম না। ভালোবাসলে তোমার আচরণ দেখে বুঝতে পারতাম। আমি ভয়ে তোমাকে আমার অনুভূতিগুলো প্রকাশ করিনি। তুমি আমার মায়ের জন্য এত কিছু করলে, এখন যদি তোমাকে আমি ভালোবাসি বলতাম, যেও না তুমি, এটা ভাবার জন্য তার মায়ের জন্য এত কিছু করলাম, আর এখন সেই সুযোগে আমাকে ভালোবাসার প্রস্তাব দিছে। তুমি কি ভেবেছো আমি তোমার প্রেমে প্রথম থেকেই পড়ে আছি? আর এখন আমি এটা ভাবো তুমি আসলে একটা নিষ্ঠুর মানুষ। সে আর কিছু না বলে অবন্তীকে জড়িয়ে দিল। লাইফে ফার্স্ট কোনো পুরুষে স্পষ্ট পেয়ে অবন্তী কেঁপে উঠল। সে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু সিরাত তাকে শক্ত করে জড়িয়ে ধরছে। অবন্তীর লজ্জা লাগছে আর বলছে, আম্মু এসে দেখে ফেলবে। দেখলে দেখুক, ছাড়বো না। আমার হবু বউকে আমি জড়িয়ে দিয়েছি। আম্মু বলেছে তোমাকে নিয়ে যেতে, আমাদের বিয়ে দিবে। অবন্তীর মা দরজার সামনে দাঁড়িয়ে বলছে, সিরাত তুমি কি করতেছে? ছাড়ো, তোমাদের এখনো বিয়ে হয়নি, বিয়ের আগে এটা ঠিক না। সিরাত অবন্তীকে ছেড়ে দিল। তারপর বললো, আমি অবন্তীকে সঙ্গে কালকে নিয়ে যাবো। ফুপু তুমি কি বলো? আমার কিছু বলার নেই। তোমার মা আমার মেয়েকে তার ছেলের বউ হিসাবে মেনে নিছে, এটাই ভাগ্য। আমার স্বামী তার সাথে এত অন্যায়, এই লজ্জায় আমি মুখ দেখাতে পারি না। আর আমার মেয়েকে সে আপন করে নিয়েছে, তার মন অনেক ভালো। আমরা তার সাথে কত অন্যায় আচরণ করছি। আমি শুধু দোয়া করব তুমি আর অবন্তী শুভভাবে নিয়ে ভালো থাকো। পারলে তোমার বাবাকে ক্ষমা করে তো তাকেও তোমাদের সঙ্গে নিও। সে তার বাবার কথা শুনে কিছু না বলে অবন্তীকে বলল, চলো ছাদে যাই, 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসো, আজকে তুমি আর আমি গল্প করে সারা রাত। সে ছাদে গিয়ে দোলনায় বসে আছে। কিছুক্ষণ পর অবন্তী আসলো। দুজনে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। সিরাত অবন্তীকে বলল, আমার কাঁধে মাথা রাখো। আমার ইচ্ছে ছিল গভীর রাতে আমার ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে গল্প করব। অবন্তী সিরাতের কাঁধে মাথা রাখলো। সিরাত তার একটা হাত অবন্তীর পিঠে উপর দিয়ে জড়িয়ে ধরল। শুরু হলো দুজনের ভালো থাকার ভালোবাসার গল্প। একটা ভুল, চতুর্থ এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।